আমরা Oracle Application Express Apex 21.2 এই ক্লাসের PLSQL ওভারভিউ করছিলাম। আমরা প্রিভিয়াস ক্লাসে PLSQL এর থিওরিক্যাল কিছু ইস্যু নিয়ে কথা বলেছি। PLSQL এর ব্লক স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে কথা বলেছি। আজকে PLSQL এর কিছু কোর ফাংশনালিটি বা কোর স্টেটমেন্ট নিয়ে আজকে কথা বলবো, লাইক if statement in PLSQL, loop statement in PLSQL, exception handling in PLSQL, cursor in PLSQL. এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। if statement, এটা হচ্ছে একটা if স্টেটমেন্টের সিনট্যাক্স। ফার্স্ট সিনট্যাক্সটা ডিসকাস করার পূর্বে আমি আপনাদের সাথে if স্টেটমেন্ট সম্পর্কে একটু বলি। if স্টেটমেন্ট, the structure of PLSQL if statement is similar to structure of if statements in the other procedural language. নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে এই ইফ স্টেটমেন্টটা অন্যান্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে যেভাবে ইউজড হয়ে থাকে ঠিক PLSQL ও সেম ভাবে ইউজ হয়ে থাকে। ইট অ্যালাউজ PLSQL টু পারফর্ম অ্যাকশনস সিলেক্টিভলি বেসড অন কন্ডিশন। এখানে PLSQLটা কাজ করবে হচ্ছে এখানে কিছু কন্ডিশন সেট করা থাকবে, এই কন্ডিশনগুলো সে সিলেক্ট করে করে কাজ করবে। এজন্য বলছে টু পারফর্ম অ্যাকশনস সিলেক্টিভলি বেসড অন কন্ডিশন। এখানে দেখেন সিনট্যাক্সে আমরা যেটা দেখছি, সিনট্যাক্সের মধ্যে ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট। ইফ, তারপরে এখানে একটা কন্ডিশন সেট করা থাকবে, কন্ডিশনটা যদি মিট করে দেন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, ওই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি এই কন্ডিশন মিট না করে, আপনি যদি এই যে দেখেন এলস ইফ এলস ইউজ না করেন, তাহলে সে আদার্স যে একটা একটা করে সে রোগুলোকে বা স্টেটমেন্টগুলোকে বা আপনি যে ডেটা প্রসেস করতে দিবেন সেই ডেটাগুলোকে প্রসেস করবে। যদি কোনো কন্ডিশন মিট না করে তাহলে সে বের হয়ে যাবে। আর অপশনালি আপনি ইউজ করতে পারেন কি মাল্টিপল কন্ডিশন। যেমন ফার্স্ট একটা কন্ডিশন সেট করলেন, তারপরে দিলেন এলস ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট। এইভাবে যত ইচ্ছে আপনি এলস ইফ ইউজ করতে পারবেন। আপনার ইউজড যে কন্ডিশনের সাথে মিট করবে সেই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্ট এক্সিকিউট করে সে ইফ স্টেটমেন্টটাকে এন্ড করবে। আর এরপরে আপনি ইউজ করতে পারেন এলস। সিঙ্গেল ইফ কন্ডিশনের সাথে আপনি এলস ইউজ করতে পারেন, কন্ডিশন মিট না করলে। আদারওয়াইজ আপনি একটা স্টেটমেন্ট এক্সিকিউট করাতে পারেন, এটা অপশনাল, আপনি চাইলে পারেন, না চাইলে দরকার নেই। এলস স্টেটমেন্ট উপর উল্লেখিত কোন কন্ডিশনের সাথে যদি মিট না করে তাহলে এলসে যে স্টেটমেন্টটা থাকবে সে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এই হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট। আমরা যদি এক্সাম্পলে যাই, আচ্ছা এক্সাম্পলে গিয়ে আমি একটা ইফ স্টেটমেন্ট কেমন হবে সেটা আগে লিখি।
সিনট্যাক্সের মতো করে আমরা আগাই। ইফ আমি এখানে বলছি কি কন্ডিশন দেন স্টেটমেন্ট টার্মিনেট করবে। এখানে এন্ড ইফ একটা সিম্পল ইফ আপনি এখানেই ফিনিশ করে দিতে পারেন। আপনি কন্ডিশন সেট করে দিলেন, কন্ডিশন মিট না করলে সে বের হয়ে যাবে, কন্ডিশন মিট করলে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে বের হয়ে যাবে। এবার আসেন আপনি এটাও করতে পারেন, এলস সরি এলস স্টেটমেন্ট। ইফ কন্ডিশন যদি মিট করে তাহলে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। উপরের কন্ডিশন যদি মিট না করে তাহলে এলস যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। তারপরে আপনি ইউজ করতে পারেন এলস ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট। এইভাবে যত ইচ্ছে এলস ইফ আপনি ইউজ করতে পারবেন। দ্যাট মিন্স কন্ডিশনের সংখ্যা বাড়াতে পারবেন। এখানে ফাইনালি আপনি চাইলে একটা এলসও ইউজ করতে পারবেন। এই হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি একটা সিম্পল ইফ এর এক্সাম্পল দেই। যেহেতু আমি PL/SQL এ এই ইফ কন্ডিশনটা ইউজ করব, তাহলে PL/SQL ব্লকটা আমাকে আগে লিখতে হবে। PL/SQL ব্লকে কি থাকতে পারে? ডিক্লেয়ার বিগিন, আমি এখন এক্সেপশন নিব না, এন্ড করে দিলাম। ওকে, এই হচ্ছে আমার PL/SQL ব্লক। এই PL/SQL ব্লকের মধ্যে আমি কি করছি? ইফ স্টেটমেন্টটা ইউজ করছি। এখন ধরেন আমি কন্ডিশনের জায়গায় একটা কন্ডিশন সেট করে নিলাম। কন্ডিশনটা লিখলাম বি মাই এজ less than 11, কন্ডিশনের জায়গায় এই কন্ডিশনটা সেট করে নিলাম। দেন এখন এখানে আমি স্টেটমেন্টের জায়গায় একটা স্টেটমেন্ট লিখব। ধরেন স্টেটমেন্টের জায়গায় আমি লিখলাম DBMS output I am a child। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে বি মাই এজ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এই ভেরিয়েবলটা ইউজ করার পূর্বে ডিক্লারেটিভ সেকশনে আমাকে ডিক্লেয়ার করে আসতে হবে। চলেন ডিক্লেয়ার করে আসি। বি মাই এজ নাম্বার, এটাকে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সরি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 3। এখন দেখেন আমার স্টেটমেন্টটা কি দাঁড়ালো? ডিক্লেয়ার বি মাই এজ, ইনিশিয়ালাইজ করলাম 3। দ্যাট মিন্স এই ভেরিয়েবলের ভ্যালু কত? 3। বিগিন এন্ড এর মধ্যে এক্সিকিউটেবল সেকশনে আমি ইফ কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। ইফে বললাম ইফ
be my age less than 11, এটা হচ্ছে কন্ডিশন। এই be my age এর ভ্যালু যদি 11 এর চেয়ে কম হয় তাহলে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। এখানে 3, দ্যাট মিন্স 11 এর চেয়ে কম। এখন দেখেন কি করছে সে, I am a child, এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করছে। আচ্ছা, এখন যদি কন্ডিশন মিট না করে, ধরেন এখানকার ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি 12, PL/SQL প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, বাট কোনো রেজাল্ট দেয়নি, সে কিছুই করেনি। এখন দেখেন আমি একটা এলস ইউজ করতে পারি। আমি বলেছি আমরা কি ইউজ করতে পারি, এলস ইউজ করতে পারি। এলসে আমি কি করলাম, আরেকটা স্টেটমেন্ট দিলাম ডিবিএমএস আউটপুটে, যদি কন্ডিশন মিট করে তাহলে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে, যদি এই কন্ডিশনটা মিট না করে তাহলে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। এখন দেখেন বি মাই এজ লেস দেন 11 বলছি, এই কন্ডিশন যদি মিট করে, আমাদের বি মাই এজ এর ভ্যালু হচ্ছে 12, যদি 11 এর ছোট হয় তাহলে এই রেজাল্ট দিবে, আর 11 এর ছোট না হলে এলস, আদারওয়াইজ এই রেজাল্টটা দিবে। I am not a child। আশা করি এখন আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখন এইভাবে এলসেফ দিয়ে আরো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো আসেন এবার আমি আরেকটা এক্সাম্পল দেই। এখানে আমরা চাইলে এই কন্ডিশনটাকে একাধিক কন্ডিশন দ্বারা কম্বিনেট করতে পারি। এখানে দেখেন দুটা কন্ডিশনকে কম্বিনেট করা হয়েছে, বি আন্ডারস্কোর মাই ফার্স্ট নেম ইকুয়ালস টু ক্রিস্টোফার and be my age less than 11। এখানে দুটা কন্ডিশনকে লজিক্যাল অপারেটর এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। দুটা কন্ডিশনকে লজিক্যাল অপারেটর এন্ড দ্বারা যদি যুক্ত করা হয়, দুটা কন্ডিশনই যার ক্ষেত্রে মিট করবে তাহলে সে রেজাল্ট রিটার্ন করবে, রেজাল্ট দিবে। তাহলে যার নাম ক্রিস্টোফার হবে, যার এজ 11 এর চেয়ে কম হবে, তাকেই সে পাবলিশ করবে। আর অর দ্বারা যদি যুক্ত হতো তাহলে যে কোনো একটা মিট করলে সে পাবলিশ করত, নট দ্বারা যুক্ত হলে অল্টারনেটিভ রেজাল্ট দিত। এখানে আমরা এন্ড দ্বারা দুটা কন্ডিশনকে ইনক্লুড করেছি। এবার আসেন বি মাই ফার্স্ট নেমস আমরা ডিক্লেয়ার করেছি, বার্কার 230 ক্রিস্টোফার, and be my age এটা আমরা ডিক্লেয়ার করেছি, be my age এটাকে ইনিশিয়ালাইজ করেছি 3 দ্বারা। এখন যদি এই কন্ডিশনটা মিট করে, দেন এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। এই স্টেটমেন্টটা আমরা বলছি ডিবিএমএস আউটপুট ডট পুটলাইন। পুটলাইন প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসাবে আমরা একটা স্ট্রিং দিয়েছি, স্ট্রিংটা হচ্ছে আই অ্যাম আ চাইল্ড। যদি উপরের কন্ডিশন মিট না করে তাহলে সে কি করবে, এলস স্টেটমেন্টে চলে যাবে। এলস ডিবিএমএস আউটপুট ডট পুটলাইন প্রসিডিউরের আমরা প্যারামিটার ইউজ করেছি আই অ্যাম নট আ চাইল্ড, সে রিটার্ন করবে আই অ্যাম নট আ চাইল্ড। এখানে দেখেন ক্রিস্টোফার নাম ঠিক আছে, এজ 11 এর চেয়ে কম আছে, তাহলে সে রিটার্ন করবে আই অ্যাম আ চাইল্ড। কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্টটাই সে রিটার্ন করেছে আই অ্যাম আ চাইল্ড। এই যে দেখেন, এই হচ্ছে কন্ডিশন দেনের পরে কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্টটা সে এক্সিকিউট করে রিটার্ন করেছে রেজাল্ট আই অ্যাম আ চাইল্ড। এই হচ্ছে ইফ স্টেটমেন্ট। এটা আমাদের প্রয়োজনে আমরা বিভিন্নভাবে ইউজ করি।
হোয়াট ইজ অ্যান এক্সেপশন? এক্সেপশন কি জিনিস? এক্সেপশন হচ্ছে PL/SQL রান টাইম এরর। এই যে আপনি একটা স্টেটমেন্ট দেখছেন, এই স্টেটমেন্টে কোনো সিনট্যাক্স এরর নেই। দেখেন, হোয়াট ইজ অ্যান এক্সেপশন? কনসিডার দ্য এক্সাম্পল শোন ইন দ্য স্লাইড। দেয়ার আর নো সিনট্যাক্স এরর্স ইন দ্য কোড। উপরোল্লিখিত কোডে কোনো সিনট্যাক্স এরর নেই, which means that you must be able to successfully execute the anonymous block. But the select statement in the block retrieve the last name of John. আপনি ব্লকটা লিখেছেন, বলছেন যে একজন জনের লাস্ট নেম সে রিটার্ন করবে। The code does not work as expected. আপনি যেভাবে চাইছেন সেটা সে কাজ করেনি। You expected the select statement to retrieve only one row, however it retrieves multiple row. আপনার ডেটাবেজে পাওয়া গেছে একাধিক জন। আপনি চাইছেন এই সিলেক্ট স্টেটমেন্ট রিটার্ন করবে একটা জন, কিন্তু আপনার ডেটাবেজে পাওয়া গেছে একাধিক জন। Such errors that occurs at runtime are called exception. এই রানটাইম এররটাকেই বলা হয় হচ্ছে exception. When an exception occurs, the PL/SQL block is terminated. PL/SQL ব্লকটা এইভাবে অ্যাব্রাপ্টলি টার্মিনেট করবে, এনভায়রনমেন্টে এরর প্রপাগেট করবে, যাতে করে ইউজার পাজল হয়ে যাবে। ইউ ক্যান হ্যান্ডেল সাচ এক্সেপশন ইন ইউর PL/SQL ব্লক। আপনি চাইলে এই ধরনের এক্সেপশন PL/SQL ব্লককে হ্যান্ডেল করতে পারেন। ওকে, এখানে আমরা একটা ব্লক লিখেছি। ব্লকটা দেখেন, সিলেক্ট লাস্ট নেম ইনটু BL নেম। BL নেম একটা ভেরিয়েবল, ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে নিলাম। ফ্রম এমপ্লয়িজ হোয়ার ফার্স্ট নেম জন, জনের লাস্ট নেমটা আমরা দেখতে চাই। আমরা চেয়েছি যে এখানে একটা রো রিটার্ন করবে, কিন্তু ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটবে হচ্ছে জন নামে একাধিক রো ডেটাবেজ রয়েছে, যার কারণে এরর রিটার্ন করবে। কেন এরর রিটার্ন করবে? এই যে এখানে আপনি লাস্ট নেমটা সিলেক্ট করার পরে ইনটু কিওয়ার্ডের পরে যে ভেরিয়েবলটা ইউজ করেছেন, এই ভেরিয়েবল হচ্ছে সিঙ্গেল ভ্যালু কন্টেইন করতে পারে, কিন্তু যখনই মোর দেন ওয়ান লাস্ট নেম সে সিলেক্ট করবে, তখন ইনটু করার মানে টেম্পোরারিলি রাখার জায়গাটা সে পাবে না, তখন সে এরর রিটার্ন করবে। Exact which returns more than requested number of rows. এখন আমরা চাইলে এই এররটাকে হ্যান্ডেল করতে পারি। এটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং। এই যে জন যে একাধিক আছে সেটাও আপনি সিলেক্ট করে দেখে নিতে পারেন। ডেটাবেজে 3 জন আছে, জনসেন, জন রাসেল, জন সিও, যার কারণে ভেরিয়েবল কন্টেইন করতে পারে সিঙ্গেল ভ্যালু, সে মাল্টিপল ভ্যালু কন্টেইন করতে পারেনি। এবার আসেন আমাদের PL/SQL এ কিছু এররের সাথে অ্যাসোসিয়েট করা প্রি ডিফাইন কিছু এক্সেপশন হ্যান্ডেলার আছে। এক্সেপশন এখানে কয়েক ধরনের আছে, ফ্রি ডিফাইন, নন ফ্রি ডিফাইন, ইউজার ডিফাইন। তো ওই ডিটেইল আলোচনায় আমি যাচ্ছি না। আমাদের PL/SQL এ কিছু এক্সেপশন আছে যেগুলোর জন্য ফ্রি ডিফাইন কিছু হ্যান্ডেলার আছে।
এখানে তার মধ্য থেকে একটা হ্যান্ডেলার আমরা ইউজ করছি। আমরা ফার্স্ট যখন PL/SQL একটা ব্লক বলেছি, ব্লকে কি কি সেকশন থাকবে বলেছি, ডিক্লেয়ার, বিগিন, এক্সেপশন। আমরা বলেছি ডিক্লেয়ার এবং এক্সেপশন এই দুটো হচ্ছে অপশনাল, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা ইউজ করব। এতক্ষণ ডিক্লেয়ারটা আমাদের প্রয়োজন হয়েছিল, ডিক্লেয়ার ইউজ করেছি, এখন এক্সেপশনও প্রয়োজন হয়েছে, এক্সেপশন আমরা ইউজ করছি। আচ্ছা, এবার আসেন সেম সিলেক্ট স্টেটমেন্ট আমরা লিখলাম, সিলেক্ট লাস্ট নেম ইনটু BL নেম ফ্রম এমপ্লয়িজ হেয়ার ফার্স্ট নেম জন, DBMS আউটপুট ডট পুট লাইন জন লাস্ট নেম ইজ BL নেম। BL নেমে যেটা আছে সেটা সে নিবে, কিন্তু এখানে BL নেম ভেরিয়েবল সিঙ্গেল ভ্যালু হোল্ড করতে পারবে, কিন্তু জন একাধিক থাকার কারণে সে এরর রিটার্ন করবে। এই রান টাইম এররটাকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে এক্সেপশন সেকশন। এই এক্সেপশন সেকশনে আমরা কি করেছি দেখেন, when too many rows ফ্রি ডিফাইন একটা এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করেছি, যদি একাধিক রো রিটার্ন করে দেন এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। এখানে আপনি যে কোনো ধরনের স্টেটমেন্টে এক্সিকিউট করাইতে পারবেন, এক্সিকিউটেবল সেকশনে যেভাবে করাতে পারেন। তো এখানে আমি জাস্ট একটা পুট লাইন প্রসিডিউর ইউজ করে পুট লাইন প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসাবে ইউজ করলাম, your select statement retrieved multiple rows, consider using a cursor। জাস্ট আমি একটু বললাম আর কি যে আপনার সিলেক্ট স্টেটমেন্টটা মাল্টিপল রো রিটার্ন করেছে, আপনার এখন কি কার্সর ইউজ করতে হবে। এখন দেখেন এই স্টেটমেন্টটার এরর রিটার্ন করবে না। আমার দেয়া মেসেজটাই দিয়েছে, ইউর সিলেক্ট স্টেটমেন্ট রিটাইভ মাল্টিপল রোজ, কনসিডার ইউজিং এ কার্সর। স্যার এই ডিফাইন্ড এক্সেপশন গুলো আমরা কিভাবে জানতে পারবো স্যার, আরো কি কি আছে? তাহলে আপনাকে ডিটেইল PL/SQL কোর্সটা করতে হবে, অথবা নিজে আপনি এটার জন্য PDF আছে আমাদের ইউটিউব চ্যানেলে, PL/SQL এর ডিটেইল অনেকগুলো ভিডিও আছে একদম টোটাল কোর্সের, সেটার হেল্প আপনি নিতে পারেন। এক্সেপশন পরে আমরা এখন যেটা এক্সেপশন আমরা জানলাম যে কার্সর ইউজ করতে পারি, আমরা কার্সরের একটা মেসেজ পেলাম। কার্সর দুই ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট, একটা হচ্ছে এক্সপ্লিসিট। প্রত্যেকটা SQL স্টেটমেন্টের জন্য ইমপ্লিসিটলি কার্সর ইউজ হয়ে থাকে। তো এক্সপ্লিসিট কার্সরটা কি জিনিস? ইমপ্লিসিট যেটা অটোমেটিক্যালি ইউজ হয়, আর এক্সপ্লিসিটটা হচ্ছে প্রোগ্রামার একটা কার্সর ডিক্লেয়ার করে সেটাকে ম্যানেজ করে। এখানে দেখেন একজন প্রোগ্রামার কি করবে, একটা SQL স্টেটমেন্ট ইউজ করে একটা অ্যাক্টিভ ডেটা সেট তৈরি করবে। এই যে এই হচ্ছে ডেটা সেট, একটা SQL স্টেটমেন্ট ইউজ করলো, একটা অ্যাক্টিভ সেট তৈরি হলো, এরকম একটা সেট। আর ওই সেট থেকে কার্সর হচ্ছে একটা একটা করে ফিচ করবে, একটা একটা করে আপনাকে, মানে ডেটাবেস থেকে সে সবগুলো নিয়ে একটা অ্যাক্টিভ সেট তৈরি করলো, ওই অ্যাক্টিভ সেট থেকে একটা একটা করে ফিচ করলো। ভেরিয়েবলে আপনি টেম্পোরারিলি একটা রেখে প্রসেস করেছিলেন, আর কার্সর অ্যাক্টিভ ডেটা সেট তৈরি করে একটা একটা করে ফিচ করছে, তার মানে মাল্টিপল রোকে সে ফিচ করতে পারছে। Explicit cursor operations, you declare explicit cursor in PL/SQL when you have select a statement that return multiple rows। তাহলে কখন আপনি explicit cursor ইউজ করবেন? যখন SQL statement multiple row রিটার্ন করবে। You can process each row returned by the select statement. The set of rows written by the multiple row query is called the active set. Each size the number of rows that meet your search criteria. Diagram the slide show the explicit cursor point the current row in the active set. This enable your program to process the rows
one at a time. Explicit cursor function can perform row by row processing beyond the first row returned by the query. Keep track of the row that is currently being processed. Enable the programmer to manually control explicit cursor in the PL/SQL block. এখন আমাদের এই যে ম্যানুয়ালি কন্ট্রোলের একটা বিষয় আছে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কি কি কাজগুলো করতে হবে। ফার্স্ট হচ্ছে একটা কার্সর ডিক্লেয়ার করতে হবে ডিক্লারেটিভ সেকশনে, তারপরে এক্সিকিউটেবল সেকশনে কার্সরটাকে ওপেন করতে হবে, তারপরে অ্যাক্টিভ সেট থেকে একটা একটা করে রো ফিচ করতে হবে। আপনি যদি এখানে কার্সরের সাথে সাথে লুপ ইউজ করেন তাহলে আপনি কি করতে পারবেন, কার্সরের যা আছে সব রো ফিচ করতে পারবেন। ফাইনালি কার্সরটাকে আপনি ক্লোজ করবেন। এই ক্লোজ করাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, কারণ একটা সেশনে কয়টা কার্সর আপনি একসাথে ওপেন রাখতে পারবেন এটা ডেটাবেজে একটা প্যারামিটার আসছে, সেই প্যারামিটারে যে কয়টা ওপেন রাখতে পারবেন সেই ভ্যালু যদি আপনি ওভার করেন সেক্ষেত্রে সে এরর রিটার্ন করবে। এই জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে ওপেন করলেন সেটাকে ক্লোজও করে দিলেন। এবার আসেন এখানে আমি এই যে একটা সিলেক্ট স্টেটমেন্ট আপনি দেখেন, সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি 30। এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট আমি ইউজ করেছি। দেখেন এই সিলেক্ট স্টেটমেন্ট একের অধিক রো রিটার্ন করবে। ওকে, এখন এখানে একের অধিক রো তো আমি ভেরিয়েবল ইউজ করে ফিচ করতে পারবো না। এখন কি করলাম, এই সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা একটা অ্যাক্টিভ সেট তৈরি করছি। কিভাবে, ডিক্লারেটিভ সেকশনে কার্সর সিএমপি কার্সর, এটা হচ্ছে একটা নাম, যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন, ইউজ তারপর হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। তার মানে আপনি যখন এই কোডটা এক্সিকিউট করবেন, আপনি যখন কার্সরটাকে ওপেন করবেন তখন এই অ্যাক্টিভ সেটটা তৈরি হয়ে যাবে। এখন কার্সরটাকে আমি কি করে নিলাম, এই সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে একটা অ্যাক্টিভ সেট ডিক্লেয়ার করে নিলাম। এবার আসেন ওপেন সিএমপি কার্সর, যে কার্সরটাকে আমি ডিক্লেয়ার করেছি সেটা, এটা যখন ওপেন করব তখন এই অ্যাক্টিভ সেটটা তৈরি হয়ে যাবে। তারপরে হচ্ছে কি করতে হবে, ফিচ করতে হবে। ফিচ অ্যাক্টিভ সেটে যে কয়টা রো দেখাচ্ছে সে ফার্স্ট রোটা ফিচ করবে পয়েন্টিং করে। সিএমপি কার্সর কাকে ফিচ করবে, সিএমপি কার্সরটাকে, ওই অ্যাক্টিভ সেটের ফার্স্ট রোটাকে ফিচ করে ইনটু টেম্পোরারিলি ভেরিয়েবলে আমরা রাখতেছি। দেখেন ইনটুর পরে বিএমপি নো বিএল নেম দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। কেন, সিলেক্ট স্টেটমেন্টটা আমি এমপ্লয়ি আইডি এবং লাস্ট নেম ইউজ করেছি, দুটা কলাম ইউজ করেছি, এই জন্য দুটা ভেরিয়েবল নিয়েছি। বিএমপি নো এমপ্লয়ি আইডির জন্য ওই যে বিএমপি নো আমি ডিক্লেয়ার করলাম এমপ্লয়িজ এমপ্লয়ি আইডি পার্সেন্ট টাইপ। এই পার্সেন্ট টাইপ অ্যাট্রিবিউট দিয়ে কোন ভেরিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করলে কি হয়, ভেরিয়েবলটা আমি যে এখানে বলেছি এমপ্লয়িজ এমপ্লয়ি আইডি, এমপ্লয়িজ টেবিলের এমপ্লয়ি আইডি ডেটা টাইপের মতো এবং লেন্থটাও ওখানে এমপ্লয়িজ টেবিলে যা আছে সেটা সে নিয়ে দিবে। তারপর হচ্ছে বিএল নেম, বিএল নেম আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিলাম এমপ্লয়িজ ডট লাস্ট নেম পার্সেন্ট টাইপ। এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম কলামের ডেটা টাইপের মতো।
এখানে এই বিএল নেম ভেরিয়েবলের লেন্থটাও লাস্ট নেম কলামের লেন্থ হিসাবে যা ইউজ হয়েছে সেটা নিয়ে নেবে। এখন দেখেন আমি কার্সরের ফার্স্ট রোটা ফিচ করলাম, ফিচ সিএমপি কার্সর ইনটু ফার্স্ট রোর এমপ্লয়ি আইডিটা বিএমপি নোতে, লাস্ট নেমটা ভিএল নেমে রাখলাম। এখন আমি ডিবিএমএস আউটপুট ডট পুট লাইনে দুটা ভেরিয়েবল প্যারামিটার হিসাবে ইউজ করে নিলাম, কনকেট করে নিলাম, কারণ একটা প্যারামিটার ভ্যালু দেওয়া যাবে, এই জন্য কনকেট করে দুটাকে একসাথে দেখিয়ে দিলাম। এখানে দেখেন এই প্রসেসে কার্সরের ফার্স্ট রোটা সে ফিচ করবে শুধু। আমি একটু আগে যে আপনাকে এমপ্লয়ি লিস্ট দেখিয়েছি, দেখেন এটা ছিল ফার্স্ট রো 115 রাফলি। এখন যদি কার্সরের সব রো ফিচ করতে হয় তাহলে আমাকে লুপ ইউজ করতে হবে। ইটারেটিভ কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। লুপস রিপিট আ স্টেটমেন্ট মাল্টিপল টাইমস। লুপ কি করে? একটি স্টেটমেন্টকে বারবার ঘুরে ঘুরে এক্সিকিউট করে। লিমিটেশন আপনি সেট করে দিবেন, লিমিটেশন সেট করার বিভিন্ন ওয়ে আছে। তো এখানে দেয়ার আর 3 লুপস টাইপস। আমাদের Oracle PL/SQL এ 3 টাইপস অফ লুপস ইউজড হয়েছে, বেসিক লুপস, ফর লুপস, হোয়াইল লুপস। আমাদের ওভারভিউতে আমরা বেসিক লুপস এবং ফর লুপস দুটা লুপস নিয়ে আলোচনা করব। আমাদের এফএক্স কোর্সে ফর লুপটাই বেশি ইউজ হয়, এই জন্য আমরা ফর লুপ নিয়ে একটু ডিটেইল আলোচনায় যাব। তো আসেন ফার্স্ট ওয়ান, বেসিক লুপস। একটা PL/SQL ব্লকের মধ্যে একটু আগে যে আমি আপনাকে ইফ স্টেটমেন্টটা দেখিয়েছি ঠিক তেমনি ভাবে লুপ স্টেটমেন্ট, মানে যে স্টেটমেন্টটা আপনি এক্সিকিউট করাতে চান, তারপর হচ্ছে এক্সিট কন্ডিশন। লুপে যদি আপনি এক্সিট কন্ডিশন ইউজ না করেন তাহলে লুপ কিন্তু ইটারেট হতেই থাকবে, ইনফিনিট হয়ে যাবে। তারপর হচ্ছে এন্ড লুপ। এই হচ্ছে বেসিক একটা লুপ। এখানে কার্সরে আমরা যে একটু আগে দেখলাম, কার্সরের জন্য আমরা যে এসকিউএল স্টেটমেন্টটা ইউজ করলাম, কার্সর সিএমপি কার্সর নামে একটা কার্সর ডিক্লেয়ার করছি। ইজ এই কার্সরের জন্য আমরা এসকিউএল স্টেটমেন্ট ইউজ করেছি, সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি 30। এই স্টেটমেন্ট ইউজ করে অ্যাক্টিভ সেটটা তৈরি হবে। লুপ কন্ট্রোলিং লাইফ সাইকেলে ডিক্লেয়ারের পরে ওপেন করতে হয়, ওপেন সিএমপি কার্সর। আমরা যখন কার্সরটা ওপেন করলাম, আমাদের ডিক্লারেটিভ সেকশনে কার্সরের জন্য যে সিলেক্ট স্টেটমেন্ট আমরা ইউজ করেছি, সে সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে অ্যাক্টিভ সেটটা তৈরি হয়ে যাবে। এবার আসেন আমি কি করছি, ফিচিং প্রক্রিয়াটা, একটু আগে যে লুপের ডেটা আমরা ফিচ করছিলাম, ফিচিং প্রক্রিয়াটা লুপের মধ্যে নিয়ে নিয়েছি, লুপ এন্ড লুপ। লুপের মধ্যে কেন নিলাম? একটু আগে লুপের সিনট্যাক্সটা আমি দেখিয়েছি। লুপে কি থাকবে? লুপ স্টেটমেন্ট, এক্সিট কন্ডিশন, এন্ড লুপ। তাহলে কার্সরের ফার্স্ট রোটা সে ফিচ করবে, ইনটুতে ডিএমপি নো ভিএল নেম দুটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, দুটা এখানে ডিক্লেয়ার করে এসেছি আমরা আগেই। এক্সিট হোয়েন, এক্সিট কখন সে এক্সিট করবে? হোয়েন সিএমপি কার্সর পারসন নট ফাউন্ড। পারসন নট ফাউন্ড এটা একটা কার্সর অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আপনার কার্সরে
কোনো রো আছে কি না সেটা টেস্ট করবে। যদি না থাকে তাহলে সে এক্সিট করে দিবে, এক্সিট when emp cursor person not found। cmp কার্সরে যখন লুপিং করে সে কোনো ডেটা পাবে না তখন কি করবে, লুপটাকে এন্ড করে দিবে। আর যতক্ষণ পর্যন্ত ডেটা পাবে ততক্ষণ পর্যন্ত সে ইটারেট করে করে কার্সরে যে কয়টা রো আছে সব কয়টা রো সে ফিচ করে আপনাকে দেখাবে। এখানে আমরা ডিবিএমএস আউটপুট ইউজ করেছি, আউটপুটটা যেন আমরা দেখতে পাই, ডিএমপি না এবং ডিএল নেম কনকেট করে ইউজ করেছি। এখন দেখেন, আমরা একটু আগে অবশ্য সিলেক্ট স্টেটমেন্ট দেখেছি, সিলেক্ট স্টেটমেন্টে কয়টা রো আছে, এখন স্টেটমেন্টটা দেখি। দেখেন এর স্কোয়ার প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড, যে কয়টা রো ছিল প্রত্যেকটা রো কে সে ফিচ করে আপনাকে রিটার্ন করেছে। এই হচ্ছে কার্সরের সকল রো যদি আপনি ফিচ করাতে চান তাহলে লুপের মাধ্যমে ফিচ করাতে পারবেন। এটা হচ্ছে বেসিক লুপ। আর একটু আগে আমি বলেছি এই যে কার্সরের লাইফ সাইকেল কি, ডিক্লেয়ার, ওপেন, ফিচ আর হচ্ছে ক্লোজ। ক্লোজ না ইউজ করেও কাজ করা যায়, ক্লোজটা আমরা ইউজ করলাম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড সেটাও আমি একটু আগে আপনাকে বলেছি। আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফর লুপস। ফর লুপস use a for loop to shortcut the test for number of iteration। লুপের এটা একটা শর্টকাট মেথড। একটু আগে আপনি কি করেছেন, আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে কার্সরের ডেটাগুলো ফিচ করেছেন। এখানে বলছে ডু নট ডিক্লেয়ার দ্য কাউন্টার, ইট ইজ ডিক্লেয়ার ইমপ্লিসিটলি। কাউন্টারটাই আমরা আপনার টেম্পোরারি স্টোরেজ হিসাবে ইউজ করব, আর এটা ডিক্লেয়ার করতে হবে না। ফর কাউন্টার সেটা অটোমেটিক্যালি ডিক্লেয়ার হবে। ইন হচ্ছে লোয়ার, ডট ডট আপার মানে কতবার ঘুরবে। আপনি যদি লোয়ার বলেন 1 ডট ডট 3 তার মানে 1 থেকে 3 তিনবার ঘুরবে। রিভার্স মানে 3 থেকে 1 উল্টাভাবে ঘুরাইতে পারেন। তারপর হচ্ছে লুপ স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্ট হলে একাধিক, এন্ড লুপ। তার মানে ফর দিয়ে স্টার্ট করলেন, কাউন্টার ইন কয়বার সে ইটারেট করবে তার মানে নাম্বার অফ ইটারেশন আপনি বলে দিচ্ছেন। ফর লুপ আপনি কখন ইউজ করবেন, যখন আপনি নাম্বার অফ ইটারেশন জানেন, কয়বার লুপটা ইটারেট করবে সেটা জানেন, তখন ফর লুপ ইউজ করবেন। আপনার নাম্বার অফ ইটারেশন যখন কমপ্লিট হবে তখন লুপটা এন্ড হয়ে যাবে। চলেন আমরা ফর লুপের এক্সাম্পলে যাই। এখানে দেখেন আগের মতোই কার্সর, সিএমপি কার্সর ইজ সিলেক্ট স্টেটমেন্ট, কার্সরটা ডিক্লেয়ার করে নিলাম। এখানে আরেকটা জিনিস আপনাকে একটু বলে নেই, আপনি যদি ফর লুপ ইউজ করেন শুধু যে কাউন্টারটা অটোমেটিক্যালি ডিক্লেয়ার হবে সেটা না, আরো কিছু জিনিস আছে। সেক্ষেত্রে কার্সরের ক্ষেত্রে যদি আপনি ফর লুপ ইউজ করেন সেক্ষেত্রে কার্সরটাকে আপনার ওপেন করতে হবে না, ফিচ করতে হবে না, ক্লোজ করতে হবে না, এই কাজগুলো অটোমেটিক্যালি হবে। এই জন্য দেখেন বিগিন ফর এমপি রেকর্ড একটা কাউন্টার ডিক্লেয়ার করলাম, ইন
সিএমপি কার্সর। লুপিং বাউন্ডারিটা আমরা বলে দিলাম, মানে কার্সরে যে কয়টা রো থাকবে, মানে অ্যাক্টিভ সেটে যে কয়টা রো থাকবে, অ্যাক্টিভ সেটের জন্য আপনি যে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করেছেন, সিলেক্ট স্টেটমেন্ট যে কয়টা রো রিটার্ন করবে সেই কয়টা থেকে ফার্স্ট রো থেকে লাস্ট রো পর্যন্ত আমরা বলছি সিএমপি কার্সর দ্বারা কার্সরের বাউন্ডারি। লুপ এরপরে বারবার একটা রো সে ফিচ করবে, সেটা সে আপনাকে রিটার্ন করে দেবে। এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে রেকর্ড। আমরা টেম্পোরারি স্টোরেজ হিসাবে ভেরিয়েবল ইউজ করতে পারি। ভেরিয়েবল হচ্ছে সিঙ্গেল ভ্যালু হোল্ড করে। টেম্পোরারি স্টোরেজ হিসাবে আমরা রেকর্ড ইউজ করতে পারি। রেকর্ড হচ্ছে একটা রোর মতো, এখানে ইন্টারনালি মাল্টিপল ভ্যালু কন্টেইন করতে পারে। এই জন্য দেখেন, যখন ইএমপি রেকর্ডটা আমরা ডিক্লেয়ার করলাম, তখন এই ইএমপি রেকর্ডে কার্সরের ফার্স্ট রোটা সে টেম্পোরারিলি হোল্ড করছে, পুরো রো। তাহলে এই রোতে কি আছে? এই রোতে আছে আপনি সিলেক্ট স্টেটমেন্টে যা নিয়েছেন। সিলেক্ট স্টেটমেন্টে কি নিয়েছেন? এমপ্লয় আইডি, লাস্ট নেম। এখন আপনি যদি এই কলামের ভ্যালুগুলো রেফার করতে চান, তাহলে আপনি লিখবেন কিভাবে? ইএমপি রেকর্ড ডট এমপ্লয় আইডি, মানে রেকর্ডের ইন্টারনাল কম্পোনেন্ট হচ্ছে এমপ্লয় আইডি। ইএমপি রেকর্ড ডট লাস্ট নেম, এইভাবে রেফার করবেন। এখন দেখেন, ফর লুপ ইউজ করে আমরা আমাদের কার্সরের রো গুলো ফিচ করি। এই যে দেখেন, সেম ভ্যালু রিটার্ন করেছে। আমরা ফ্যাসিলিটি কি পেয়েছি? কার্সরটাকে এক্সপ্লিসিটলি ওপেন, ফিচ, ক্লোজ করতে হয়নি। আর টেম্পোরারিলি রাখার জন্য আমাকে কি ইউজ করতে হয়নি? এই যে টেম্পোরারিলি রাখার জন্য আমাকে রেকর্ড ডিক্লেয়ার করতে হয়নি। কথাটা বুঝতে পেরেছেন? এই যে আমরা স্টেটমেন্টটা এক্সিকিউট করলাম, এই যে রেজাল্ট, এখানে আমাকে কি করতে হয়নি? টেম্পোরারিলি রেকর্ড ডিক্লেয়ার করতে হয়নি, এটা অটোমেটিক্যালি ডিক্লেয়ার হয়েছে। কার্সরটাকে এক্সপ্লিসিটলি কন্ট্রোল করতে হয়নি, সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়েছে। এই তো গেল কার্সর ফর লুপ। এখন আমরা ফর লুপের আরেকটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলটা যেটা দিলাম এটাও আমাদের জন্য প্রয়োজনীয়, এখন আবার যেটা দিব এটাও অনেক প্রয়োজনীয় একটা এক্সাম্পল। এখানে দেখেন, আমি পিএলএসকিউ স্টেটমেন্টটা যে লিখেছি, এখানে আছে কি বিগিন এন্ড ফর ইএমপি রেকর্ড। ফর লুপের কাউন্টারটা, কাউন্টারের আইডেন্টিফায়ারটা আমি লিখলাম, এই নামে অটোমেটিক্যালি একটা রেকর্ড ডিক্লেয়ার হয়ে যাবে, যেহেতু এটা ফর লুপে আমরা ইউজ করেছি। এবার আসেন, একটু আগে ইনের পরে আমরা কি ইউজ করেছিলাম? একটু আগে এখানে দেখেন, ইনের পরে আমরা কার্সরের নামটা ইউজ করেছিলাম, আর কার্সরটা আমরা ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে এসেছিলাম। এখন দেখেন, ইনের পরে আমরা কি করছি? একটা সাবকোয়ারি ইউজ করছি। আমরা কার্সর ডিক্লেয়ার করার সময় যেমন ইজের পরে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করেছি, সাবকোয়ারি ইউজ করেছি, ঠিক এখন ইনের পরে সাবকোয়ারিটা ইউজ করেছি, এটাকে বলে সাবকোয়ারি ফর লুপ। এখানে দেখেন, আমাকে এক্সপ্লিসিটলি কার্সরটাও ডিক্লেয়ার করতে হচ্ছে না। আগের মতোই সে কি করবে? এই সিলেক্ট স্টেটমেন্টে যে কয়টা রো আছে, সেই কয়টা রো থেকে একটা একটা করে রো সে ফিচ করবে। ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন দ্বারা আপনি সেগুলোকে আউটপুট হিসেবে দেখতে পারেন। আমরা এখানে দেখলাম ইএমপি রেকর্ড, আমরা একটু আগেই বলেছি রেকর্ডে ইন্টারনাল কম্পোনেন্ট হিসেবে কি থাকবে?
আপনার সিলেক্ট লিস্টে যে কলামগুলো থাকবে সেগুলো আমরা এখানে রেফার করলাম emp record dot employee id emp record dot last name। এই যে এখন দেখেন সেম রেজাল্ট যেটা আমরা কার্সর ইউজ করে করেছি সেই রেজাল্টটাই সে কার্সর ফর লুপ ইউজ করে করলাম। এরপরে আমরা ইউজ করলাম ফর লুপস ফর সাব কোয়েরি, সেম রেজাল্ট দিয়েছে। আজকে আমাদের আলোচনাটা আমি এখানেই স্টপ করতে চাই, এই জন্যই যে এখানে আজকে ইম্পর্টেন্ট কিছু ইস্যু ছিল, আপনারা এটা নিয়ে একটু স্টাডি করবেন এবং কোনো কোশ্চেন থাকলে প্লিজ